স্বাগত টি-20 বিশ্বকাপ নিয়ে ৭১-এর বিশেষ আয়োজন ক্রিকেট কার্নিভালে আপনাদের সাথে আছি খালিদ জামিল। অবশেষে অনেক লড়াইয়ের পরে চলে এসেছে ফাইনাল। গ্র্যান্ড ফিনালিতে আগামীকালকে লড়বে ভারত এবং সাউথ আফ্রিকা। এই দুটো দেশ যখন শেষ মুহূর্তের জন্য মানসিক এবং স্কিলটা ঝালাই করে নিচ্ছে মহারণের আগে, ঠিক সেই সময় বাংলাদেশ দল ফিরে এসেছে নিজের ঘরে এবং জানিয়েছে তাদের নিজেদের যে চিন্তা ভাবনা সেসব বিষয় নিয়ে। এইসব বিষয় থাকছেই, একই সঙ্গে সামনে যে ম্যাচটা রয়েছে তার নানান প্রেডিকশন নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। শেষের পথে টি-20 বিশ্বকাপ ফাইনালের কাউন্টডাউন। এরই মধ্যে মিলে গেছে দুই ফাইনালিস্ট। আসরের দুই আনবিটেন দল সাউথ আফ্রিকা আর ভারত নামছে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে। বার্বাডোসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় শনিবার রাত 8:30টায়। এবারের আসরে দারুণ ভারসাম্যপূর্ণ দল ভারতের। বিশ্বসেরা ব্যাটার বিরাট কোহলি অফ ফর্মে থাকলেও সেই ঘাটতি পুষিয়ে দিচ্ছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তার ঝোড়ো ব্যাটিং পাওয়ার প্লেতে প্রতিপক্ষকে রীতিমতো শাসন করছে মেন ইন ব্লুজ। ওদিকে জাসপ্রীত বুমরাহ সহ বোলিং অ্যাটাকের বাকিরাও আছে ছন্দে। বল হাতে সাউথ আফ্রিকাও ফর্মে আছে। রাবাদা নরকিয়ারা নিয়মিত উইকেট পাচ্ছেন, তবে ব্যাটিং লাইন নিয়ে খানিকটা শঙ্কায় আছে প্রোটিয়ারা। সবচেয়ে বেশি ভাবাচ্ছে ক্যাপ্টেন এইডেন মার্ক্রামের রান খরা। স্বাভাবিকভাবেই ফাইনাল ম্যাচের আগে এই দলটার অর্থাৎ ভারত এবং সাউথ আফ্রিকার ম্যাচের কারা হতে পারেন মেইন রোল প্লেয়ার এবং একই সঙ্গে কারা আসলে শেষ পর্যন্ত শিরোপাটা হাতে তুলে নিতে পারে সে বিষয় নিয়ে একটু পরিসংখ্যানের আলোকে প্রথমে আলোচনা করতে চাই। এবং সবার আগে যার কথা বলতে না বললেই নয়, তিনি হচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এবং রোহিত শর্মা এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে যেভাবে ব্যাটিংটা করছেন, স্পেশালি যত সময় গড়াচ্ছে তত বেশি আসলে তার ব্যাটিংয়ের ধাতটা বাড়ছে বলে মনে হচ্ছে। আমরা দেখেছি তিনি এখন পর্যন্ত প্রায় 155+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, যেটাকে ইনসেইন না বলে আসলে উপায় নেই। এবং একই সঙ্গে তার গড়টাও কিন্তু 41 পেরিয়ে গেছে, যে কারণে অর্থাৎ তিনি রানও করছেন এবং শুধুমাত্র রান করছেন না, সেটা দ্রুত গতিতে করছেন। এবং ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যদি বলি, তাহলে এই রোহিত শর্মাকেই সবচাইতে এগিয়ে রাখতে হবে এই মুহূর্তে। এবং তিনি যে এবারের ভারতের হয়ে বিশ্বকাপটা জিততে মরিয়া, সেটা তার ব্যাটিংয়ের স্টাইলটা দেখলে কিন্তু দারুণভাবে বোঝা যাচ্ছে। এরপরে আমরা যদি দেখি ভারতের আরেকজন ক্রিকেটার, আরেকজন ব্যাটসম্যানের উপরে একটু বাড়তি ভরসা করতে চায় টিম ম্যানেজমেন্ট, এবং তিনি হচ্ছেন ঋষভ পান্থ। আমরা দেখেছি যে তাদের টপ অর্ডার অর্থাৎ এক সাইডে যখন রোহিত শর্মা দুর্দান্ত খেলছেন, অন্য সাইডে একজন ওপেনার কিন্তু ভুগছেন, তিনি বিরাট কোহলি। এবারের ওয়ার্ল্ড কাপে তাকে স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়ে ওপেনার করা হয়েছে। তিনি সাধারণত 3 নম্বরে ব্যাট করতে স্বচ্ছন্দ বোধ করতেন বলে আমরা জানতাম, কিন্তু সেই জায়গাটা পরিবর্তন করার পরও কিন্তু বিরাট কোহলির কাছ থেকে সেই বিষয়টা, সেই সার্ভিসটা পাওয়া যায়নি। সেই জায়গায় ঋষভ পন্থ তিনি 2-এ নেমে বা 3-এ নেমে এরকম একটা পজিশনে নেমে কিন্তু দারুণ ব্যাটিং করছেন। আমরা দেখতে পাচ্ছি 7 ম্যাচে তিনি 171 রান করেছেন, 28+ গড়ে, এবং তার স্ট্রাইক রেটটা 130-এর কাছাকাছি। অর্থাৎ একটা সোবার জায়গায় তিনি রয়েছেন এবং ধরে খেলতে পারছেন। শর্ট খেলার সময় শর্টটা খেলতে পারছেন, যখন ধরে খেলার দরকার স্পেশালি মিডিল ওভারগুলোতে রানিং বিটুইন দ্য উইকেটের যে বিষয়টা থাকে সেটা মেনটেন করতে পারছেন। অর্থাৎ তার কাছ থেকে যেটা প্রত্যাশা করে টিম ম্যানেজমেন্ট, সেই প্যাকেজটা কিন্তু ঋষভ পন্থ দিতে পারছেন। অন্যদিকে তাদের বিপক্ষে যে সাউথ আফ্রিকা নামবে, তাদেরকে চোকার বলা হয়, সেই বিশাল বড় সময় ধরে তাদের যে আক্ষেপ সেটা কাটিয়ে তারা অবশেষে ফাইনালে পৌঁছেছে। এবং ফাইনালে যখন তারা এই শিরোপার জন্য মাঠে নামবে, তাদের তো আমরা জানি যে বোলিং অ্যাটাকটা বেশ ভালো করছে। আমরা রাবাদার কথা বলতে পারি, নরকিয়ার কথা বলতে পারি, কিন্তু তাদের পাশাপাশি একজন অলরাউন্ডার কিন্তু দারুণ ভূমিকা পালন করতে পারেন ফাইনালে। তিনি মার্কো ইয়ানসেন, এবং এবারের ওয়ার্ল্ড কাপে তিনি 8 ম্যাচে তিনি উইকেট নিয়েছেন 1/2 ডজন। এবং একই সঙ্গে তার গড়টা যদি আমরা দেখি, সেই গড়টা খুব বেশি যে হেলদি সেটা বলা যাবে না। তবে আমরা যদি তার ইকোনমিটা দেখি, ইকোনমিটা দেখতে পাচ্ছি আমরা 6-এর একটু বেশি। এবং এই 6-এর একটু বেশি ইকোনমিতে টি-20তে তিনি যেহেতু ওয়ার্ল্ড কাপে বোলিং করেছেন, তাই রানটা চেক দেওয়ার যে একটা ক্যাপাসিটি তার রয়েছে, এবং একই সঙ্গে তার যে ব্যাটিং ক্যালিবারটা রয়েছে সেটাও যদি কাজে লাগাতে পারে সাউথ আফ্রিকা, তাহলে ভারতের বিপক্ষে ভালো কিছু করা সম্ভব। এবং তিনি তার এই রোলটা যদি ঠিকঠাক প্লে করতে পারেন, তাহলে কিন্তু ম্যাচ উইনারও হয়ে উঠতে পারেন এই মার্কো ইয়ানসেন। এই ছিল। এবং এরপরে আমরা আরেকজন ব্যাটসম্যান যার কাছ থেকে আসলে একটু বাড়তি প্রত্যাশা ছিল, তার নামের সঙ্গে কিলার শব্দটা যুক্ত করা হয়। ডেভিড মিলার আসলে ঠিক সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেননি বলছি, কারণ তিনি অন অ্যান্ড অফ রয়েছেন। কোনো ম্যাচে রান করছেন, আবার কোনো ম্যাচে পারছেন না। তবে তার গড় রানটা কিন্তু 30-এর কাছাকাছি, অর্থাৎ একেবারেই যে খারাপ ব্যাটিং করেছেন বিষয়টা এমন নয়। তবে শঙ্কার জায়গা যেটা, যে ডেভিড মিলারকে যেভাবে ব্যাটিং করে
দেখে আমরা অভ্যস্ত, ফ্র্যাঞ্চাইজি লিগে বলি কিংবা সাউথ আফ্রিকার ক্ষেত্রে বলি, সেই জায়গাগুলোতে কিন্তু ডেভিড মিলার মাত্র 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবারের ওয়ার্ল্ড কাপে, যেটা কিন্তু তার নামের সঙ্গে অনেকটা বেমানান বলে মনে হচ্ছে। তো সেই জায়গাটা ফাইনালে এসে তার যে নামের প্রতি সুবিচারের কথা আমরা বলছি, সেটা তিনি করতে পারবেন কিনা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ছিল মোটামুটি পরিসংখ্যানের আলোকে এই সাউথ আফ্রিকা এবং ভারত ম্যাচে কারা আসলে ভাইটাল রোল প্লে করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা। তবে এই পরিসংখ্যানের বাইরেও তো অনেক বিষয় থাকে এবং সেই বিষয়গুলো আসলে এবারে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমরা শুরুতেই যদি বিরাট কোহলির কথা বলি, বিরাট কোহলিকে নিয়ে আলোচনা করছিলাম দর্শক, এবং বিরাট কোহলি যেভাবে ব্যাটিংটা করছেন, আমরা এর আগে অর্থাৎ আইপিএল এর আগে যখন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ দেখেছি বিরাট কোহলি, সেখানে তিনি খুব একটা ছন্দে ছিলেন না। আইপিএলটা খেলতে নামলেন, সেখানে তিনি নিজেকে খুঁজে পেলেন, টপ রান গেটার হলেন, সেটা টি20 ফরম্যাট। কিন্তু যখন আইপিএল থেকে বিরাট কোহলি ফিরলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আবারও যেন সেই অফ ফর্মটা তাকে পেয়ে বসলো এবং তাকে নতুন যে রোলের কথা বলছিলাম, নতুন রোল তাকে দেওয়া হয়েছে। সেই জায়গায় যশস্বী জয়সওয়ালকে সাইডলাইনে বসিয়ে বিরাট কোহলিকে যাকে আমরা বিশ্বসেরা ব্যাটসম্যান বলি, তাকে সুযোগ দেওয়া হয়েছে। সেই সুযোগটা তিনি খুব বেশি কাজে লাগাতে পেরেছেন এটা বলা যাচ্ছে না। নিজের নামের প্রতি তিনিও আসলে সুবিচারটা করতে পারেননি। অন্যদিকে জয়সওয়াল বসে রয়েছেন, তাকে দিয়ে যদি ওপেনিংটা করানো হতো, বিরাট কোহলিকে 3-এ খেলানো হতো, সেই কাজটা যদি করানো হতো, তাহলে হয়তোবা টপ অর্ডারের এই ক্রাইসিসটা অনেকটা ম্যানেজ করা যেত বলে অনেকে মনে করছেন। কিন্তু আলটিমেটলি সেই দিকে এতদিন যেহেতু যায়নি, ফাইনালি গিয়ে টিম ইন্ডিয়া সে ধরনের কোনো পরিবর্তন সেই জয়সওয়ালকে তারা নেবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আমরা যদি এর পরের আরেকজন ব্যাটসম্যানকে দেখি, তিনি এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। তিনি সাউথ আফ্রিকার কুইন্টন ডিককের যে ক্যালিবারটা আমরা দেখেছি, তিনি খুব বেশি বড় ইনিংস খেলেছেন সেটা বলা যাচ্ছে না এবারের ওয়ার্ল্ড কাপে, কিন্তু যখন তিনি রান করছেন বেশ দ্রুত গতিতে করছেন। ডিককের ব্যাটে বরাবরই দ্রুত গতিতে রান আসছে, সেটা যে ধরনের উইকেটই হোক না কেন, তিনি হিট করছেন, সেটা আউট হয়ে গেলে আউট। এবং যে কারণে কিন্তু তার এবারের বিশ্বকাপে স্ট্রাইক রেটটা বেশ হেলদি, গড় রানটা খুব বেশি না হলেও। এবারে প্রশ্নটা হচ্ছে যে পাওয়ার প্লেতে তিনি আসলে ঠিক কোন পজিশনে রয়েছেন। পাওয়ার প্লেতে তার এরকম একটা ঝোড়ো ব্যাটিং, ফাইনালে উইকেট যেরকমই হোক না কেন একটা আপার হ্যান্ডে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ডিকক তার যদি এই ইনিংসটা লম্বা করতে পারে, তাহলে নিঃসন্দেহে ভারতের জন্য ফাইনালে সেটা অনেক বেশি বিপদ হয়ে যাবে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত। দর্শক, মোটামুটি এই ছিল ফাইনালে কারা আসলে ভাইটাল রোল প্লে করবেন এবং একই সঙ্গে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন, আগের সব গল্প পরিসংখ্যান সব কিছু বাদ দিয়ে। এবারে একটু বাংলাদেশের খবর। প্রাপ্তি অপ্রাপ্তির সঙ্গে আক্ষেপ নিয়ে বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। পেসার তাসকিন আহমেদ বলছেন, 3টা জয় মন্দ নয়, কিন্তু ব্যাটারদের টানা অফ ফর্ম অবাক করার মতো বিষয়। রিশাদ হোসেন আর তানজিম সাকিবের প্রশংসায় তাসকিন বলছেন, বিশ্ব দেখলো আমাদের বোলারদের সামর্থ্য আর প্রতিভা। সাইফুল রূপকের রিপোর্ট। মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না, এমনি তো মাইনাসেই আছি আমরা, তো প্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা করছি। মাইনাস থেকে প্লাসে আসার চেষ্টায়, কিন্তু টিম বাংলাদেশ বীজগণিতের সূত্রেই যেন আটকা। মাইনাসে প্লাসে মাইনাসই হয়ে যাচ্ছে 22 গজে। 2007 থেকে 24 সবগুলো টি20 বিশ্বকাপে খেলা দলগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই উঠতে পারেনি সেমিফাইনালে। এবার হাতের নাগালে সুযোগ আসার পরেও আফগানদের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই না করে সমালোচনায় টাইগাররা। কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারে নাই, আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা, ওটা 12 ওভার 1 বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার, এবং আমরা সেই ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম। একটা পর্যায়ে যখন দেখলাম যে মনে হচ্ছে আর হবে না 12 ওভারের চেস, তখন আসলে নর্মালি জেতার চেষ্টা করা এই প্ল্যানটা আসছিল। তারপর ওইটাও ট্রাই করে আমরা পারিনি আনফর্চুনেটলি, কিন্তু সুপার 8-এ উঠছি সর্বপ্রথম। এবার ওয়ার্ল্ড কাপ টি20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি। মানে পজিটিভ আছে, বাট নেগেটিভের সংখ্যাটা একটু বেশি, কিন্তু আসলে সবার মতো আমরাও একটু হতাশ। দেশে ফেরেননি লিটন আর সৌম্য, সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ নাজমুল শান্ত। 3টা ডাক সঙ্গে করে বাংলায় ফিরলেন তানজিদ তামিম। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদও খেলতে পারেনি ম্যাচ উইনিং নক। অলরাউন্ডার সাকিব হতাশ করেছেন ব্যাটে বলে। টানা এতগুলো ম্যাচে ব্যাটারদের ছন্নছাড়া অবস্থার কারণটা কি? টু বি অনেস্ট, ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে ইউএসএতে যখন খেলা হয়েছে, তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল। আপনারা যদি স্ট্যাটস চেক করেন, অন্যান্য দেশের ব্যাটসম্যান বড় বড় টিমরাও স্ট্রাগল করছে, ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল। সো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা, কিন্তু তাও আসলে এত লম্বা, মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখিনি। দুজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম
আমাদের দলের তারা ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট করেছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট করে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান। ঢাকায় নেমেই গাড়ির স্টিয়ারিং হাতে তাওহিদ হৃদয়। বিশ্বমঞ্চে টাইগার জার্সি পরে একমাত্র সাহস নিয়ে উইলো চালিয়েছেন এই রাইজিং স্টারই। অনেক না পাওয়ার মধ্যে বড় প্রাপ্তি বলা যায়। সব আলো কেড়ে নিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন আর পেসার তানজিম হাসান সাকিব। তানজিম সাকিব, রিশাদ এরা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ 5-এর মধ্যে ছিল, আর রিশাদ স্টিল আছে। ওভারঅল মানে ভালো করছে মাশাআল্লাহ। এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের মানে বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে, এবং তাদেরকে মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে। বোলিং ইউনিট আগাগোড়াই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে, এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে। দলের সঙ্গে নয়, একদিন আগে বৃহস্পতিবার দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আমেরিকা থেকেই যে যার দেশে ছুটিতে গেছেন কোচিং ইউনিটের সদস্যরা। সাইফুল রূপক, ৭১। তাসকিন আহমেদ তার পুরো ক্যারিয়ারে কখনো দেখেননি ব্যাটসম্যানদের এত লম্বা ব্যাট প্যাচ, এবং সেখান থেকে বাংলাদেশ দল কাটিয়ে উঠতে পারবে কিনা, কবে কাটিয়ে উঠবে, বা যখন কাটিয়ে উঠবে তখন কোনো সময় আর বাকি থাকবে কিনা, এইসব বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। এবং একই সঙ্গে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালের প্রসঙ্গ তো থাকছেই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, স্বাগত আপনাকে ক্রিকেট কার্নিভালে। আমরা তাসকিনের কথা শুনছিলাম এবং আমরা জানি আসলে বাংলাদেশ দল কি অর্জন করে ফিরেছে। হতাশা রয়েছে সেই সঙ্গী, কিন্তু রহস্যটা আসলে কি? সিনিয়র ক্রিকেটার বলি কিংবা জুনিয়র, মোস্ট অফ দ্য ব্যাটসম্যান অফ ফর্ম, এবং সেটা দীর্ঘ সময়ের জন্য। এখানে আসলে বাংলাদেশ দলের পেছনের কারণটা আসলে আমাদের কোনোভাবে আঁচ করতে পারছি কিনা, সেটা তো ক্রিকেটাররাই বুঝতে পারছে না বলে মনে হচ্ছে। ধন্যবাদ খালেদ। হ্যাঁ, না অবশ্যই অফ ফর্মে অনেক ব্যাটসম্যানরা, এটা ঠিক বলেছে তাসকিন, যে বিশ্বের সবাই কিন্তু সব ব্যাটসম্যানদের একটু অসুবিধা হয়েছে ইউএসএ লেগের ক্রিকেটে এবং উইকেটে। বাট আমার মনে হয় যে বাংলাদেশের ক্ষেত্রে ল্যাক অফ কনফিডেন্স আমাদের, এটাও ঠিক যে এত লম্বা সময় ধরে একাধারে যে সব ব্যাটসম্যানরা একাধিকভাবে মানে আরো বেশি নজর কেড়েছে, সবাই 0 রানে আউট হয়েছে, এবং সেটা কি ফার্স্ট বলে। তো এটাও আমার মনে হয় যে নজরে পড়ার মতোই, এবং এটা পুরোপুরি বোঝা গেছে যে হোল bunch of frontline batsmen were out of completely, they lost their confidence, এবং এটা আমার মনে হয় যে এটা একটু সময় লাগবে। এবং এখানে it was a helpless situation একেবারে, যে সবকটা ব্যাটসম্যান এত করে বারবার ফেল করার যে বিষয়টা, এটা আমার মনে হয় তারাও কেউ এটা অনুমান করতে পারেনি, কেউ আমরা আশা করিনি যে এইভাবে তারা ব্যর্থ হবে। সেই জায়গা তো রয়েছে। তাসকিন আহমেদ বলছিলেন যে ইশতিয়াক আহমেদ, তাসকিন আহমেদ যেটা বলছিলেন যে উইকেটটা আসলে ব্যাটসম্যানদের ফরে ছিল না যখন ইউএসএতে খেলা হয়েছে, কিন্তু সেই ফরে না থাকাটা আসলে অন্য দলের যারা আসলে প্রতিপক্ষ ছিল তাদের ব্যাটারদের ক্ষেত্রেও তো বিষয়টা সত্যি ছিল। এবং বাংলাদেশের যে সিচুয়েশন, বাংলাদেশের ব্যাটসম্যানরা তো এই বিশ্বকাপে যাওয়ার আগে থেকেই অফ ফর্মে, সো এই বিষয়টা তো বাংলাদেশ ক্যাশ করতে পারতো, আরও ভালোভাবে কাজে লাগাতে পারতো। যেহেতু হাই স্কোরিং ম্যাচ হচ্ছে না, সেটা বাংলাদেশ কতটা কাজে লাগাতে পেরেছে? আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজে এসে যে সব উইকেটে খেলেছে, ওয়েস্ট ইন্ডিজে কিছু যেসব অপোজিশনসের এগেনস্টে খেলা হয়েছে, কিংবা আমার মনে হয় যে নেদারল্যান্ডস এগেনস্টে করতে পারতো, আমার মনে হয় যে নেপালের এগেনস্টে করতে পারতো, যেখানে মানে তাদেরকে মনে হয় বলা হয়েছে যে গো অ্যান্ড এক্সপ্রেস ইউর সেলফ, গো অ্যান্ড প্লে ফ্রি ক্রিকেট, তো সেই একটা লাইসেন্স দেওয়াতে আমার মনে হয় যে তাদের সেখানেই তারা ব্যালেন্সটা করতে পারেনি। মারতে বলেছে বলে যে এমন ভাবে তারা শুরু করেছে দ্যাট টেকিং অল কাইন্ডস অফ রিস্ক। তো এইখানে আমি ঠিক স্কিল বলবো না, স্কিলের অভাব বলবো না, আমার মনে হয় যে ল্যাক অফ টেম্পারামেন্ট, ল্যাক অফ কনফিডেন্স অবশ্যই, এবং এই বড় ম্যাচে খেলার প্রেশারে পড়লে প্রেশার থেকে বের হওয়ার যেসব মন মানসিকতা প্রয়োজন, যে টেম্পারামেন্ট প্রয়োজন, আমার মনে হয় ল্যাক অফ অ্যাপ্লিকেশন, সবকিছু মিলিয়ে, এবং অলসো ল্যাক অফ ডিটারমিনেশন, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমার মনে হয় যে যদি আমি বলি যে ল্যাক অফ কমিটমেন্টও ছিল। কারণ আমরা আফগানিস্তানের দিনে আমরা
যেভাবে আমরা আমাদের ব্যাটসম্যানগুলা ওয়েস্ট করেছে অপরচুনিটিটা, এটা আফসোস থেকে যাবে আমাদের অনেক। কিন্তু আমরা যদি বলি ল্যাক অফ কমিটমেন্ট, সেটা তো একটা সিরিয়াস একটা অফেন্স হয়ে যায় ক্রিকেটারদের বিপক্ষে, একটা গুরুতর অভিযোগ বলা যায় সেটা, যে কমিটমেন্টের অভাব। সেই জায়গাতে আমরা এরকমও বলতে পারি কিনা যে তারা হয়তো বা কমিটেড ছিল, বাট তারা যে ধরনের পরিকল্পনাটা সাজিয়েছিল সেটা আসলে ওয়ার্ক করেনি, বা পরিকল্পনাটা আসলে খুব বেশি দুর্বল ছিল। এবং আমরা জানি যে চন্ডিকা হাথুরু সিংহেই আসলে এক্ষেত্রে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেন। এবারের বিশ্বকাপে আসলে তার কাছ থেকে সেরকম কোনো স্ট্রং পরিকল্পনা আমরা পেয়েছি কিনা যেটা নিয়ে আসলে বাংলাদেশ দল সামনে এগোতে পারে? দেখেন, আমি কমিটমেন্ট শব্দটা ইউজ করেছি, এটা বুঝে শুনে ইউজ করা উচিত। ক্রিকেটারদের বিরুদ্ধে এই ধরনের একটা আসলে অ্যাকিউজেশনটা দেওয়াটা ঠিক না। কমিটমেন্ট বলতে আমি এটা বোঝাতে চেষ্টা করছি যে ট্রাইং টু অ্যাপ্লাই দেয়ার ক্রিকেটিং সেন্স, সেই দিক দিয়ে আমার মনে হয় যে কমিটমেন্টের তারা অবশ্যই চেষ্টা করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। চেষ্টা করলে যে সার্থক হতেই হবে এমন কোনো বিষয় নেই, বাট আমার মনে হয় যে সেদিকের কোনো আন্তরিকতার হয়তো বা কোনো অভাব ছিল না। বাট আমার মনে হয় কমিটমেন্ট লাইক আমরা আবার আফগানিস্তান ম্যাচের দিকেও যদি ফিরে যাই, আমরা যদি লিটনের ব্যাটিংটা দেখি, লিটনের ব্যাটিংয়ে আমরা কি বুঝি, কি দেখলে কি বুঝি? কমিটমেন্ট ইন অর্ডার টু উইন দ্য ম্যাচ, not that he lacks the commitment to perform for Bangladesh. যে বুদ্ধিটা, যে স্কিলগুলো লাগে, আমার মনে হয় সেটা অ্যাপ্লাই করার জন্য যে যতটুকু একটা ডিটারমিনেশন কমিটমেন্ট লাগে, সেটা অবশ্যই অভাব ছিল। এটা ফেস করতেই হবে, এখানে থেকে ব্যাকআউট করার কোনো স্কোপ নাই, বাট আমার মনে হয় যে যদি ঢালাওভাবে খুব বেশি আমরা তাদেরকে ক্রিটিসাইজ করা শুরু করি যে না তারা দে ওয়ার অ্যাবসলিউটলি নট সিরিয়াস, কিংবা দেশের প্রতি তাদের কোনো ইয়ে নাই, এইগুলো আমার মনে হয় দিস আর নট রাইট, দে হ্যাড আ ব্যাড টাইম। আমার মনে হয় এইসব সময় উই নিড টু ব্যাক দেম আপ। নিঃসন্দেহে, এবং একই সঙ্গে সেই বিষয়গুলোর সমাধানটাও জরুরি, এবং সেটা যত দ্রুত সম্ভব, কারণ ওয়ার্ল্ড কাপ আসবে, ওয়ার্ল্ড কাপ যাবে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশ দলটা রয়ে যাবে। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানাতে চাই। আমরা একটু ফাইনালটা নিয়ে আলোচনা করতে চাই। সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে একটা গ্র্যান্ড ফাইনাল অপেক্ষা করছে, এবং সেই ম্যাচের আগে ধারণা করা হচ্ছে যে ইন্ডিয়ান দলটা অনেক বেশি ব্যালেন্সড সাউথ আফ্রিকার তুলনায়। বিশেষ করে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইনটা খুব বেশি সুবিধাজনক অবস্থায় নেই। তাদের ক্যাপ্টেন এডেন মার্করামকে বলা হচ্ছে যে এই ফাইনালে ওঠার নায়ক, তিনি দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন দলকে, কিন্তু তার পারফরমেন্স নেই, অনেকটা নাজমুল শান্তর মতো অবস্থা। সেই জায়গায় সাউথ আফ্রিকার সামনে সেটা কি অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কিনা ভারতের বিপক্ষে ফাইনালে? No doubt. Markram is a very successful captain. সে আন্ডার এজ লেভেল থেকে শুরু করে এখন পর্যন্ত অলমোস্ট আনবিটেন ট্র্যাক রেকর্ড রয়েছে তার। ইয়েস, হি ইজ নট ইন হিজ বেস্ট ফর্ম আইপিএল থেকে শুরু করে এখন পর্যন্ত, বাট হি ইজ আ হাইলি রেসপেক্টেড পারসন এন্ড হাইলি রেসপেক্টেড ক্যাপ্টেন, এবং একত্র করেছে সাউথ আফ্রিকান এই দলটাকে আনবিটেন একটা ট্র্যাক রেকর্ড তারা এই ওয়ার্ল্ড কাপে এস্টাবলিশ করেছে। আমার মনে হয় যে ইয়েস, তুলনামূলকভাবে রোহিত শর্মা ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সো ইজ এডেন মার্করাম, বাট মার্করামের যে জিনিসটা হচ্ছে হি নিডস টু অলসো স্কোর রানস। তারা খুব বেশি আমার মনে হয় কুইন্টন ডিককের উপরে তারা নির্ভর করছে। হি ইজ আ ড্যাশিং ওপেনিং ব্যাটসম্যান। আমার মনে হয় যে যদি কোনো একটা ব্যাটসম্যান থ্রেট হিসাবে কালকে ইন্ডিয়ার against যদি কে দাঁড়াতে পারে, দ্যাট উইল বি কুইন্টন ডিকক। কারণ ক্লাসেন যে নাদার ক্লাসিক্যাল প্লেয়ার, মারমুখী প্লেয়ার, সেও কিন্তু ফর্মে নাই, আবার ফর্মে নাই মিলারও ফর্মে নাই। তো প্রবলেমস রয়েছে, সাউথ আফ্রিকার প্রবলেমস রয়েছে। সাউথ আফ্রিকান অনলি বিগ অ্যাডভান্টেজ ইজ দেয়ার বোলিং সাইড, ভেরি পোটেন্ট, ভেরি কম্পিটেন্ট বোলিং সাইড। আমার মনে হয় যেটা কালকে যে জিনিসটা তারা হয়তো বোলিং লাইন নিয়ে আসলে কোনো প্রশ্নই নেই সাউথ আফ্রিকার। সেই জায়গায় কাগিসো রাবাদার সঙ্গে আমরা নরকিয়ার কথা বলি, কিংবা ইয়ানসনও দারুণ বোলিং করছেন ইদানিং, কিন্তু ব্যাটিং এর ক্ষেত্রে আরেকজন ফোর্থ একটা পেস বোলারকে নিলেও নিতে পারে। বিকজ আমি মনে করি খালেদ, যদি ইন্ডিয়াকে হারাতে হয়, আমার ধারণা যে ইউ হ্যাভ টু ফাইট অ্যাগেন্স্ট, ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাগ্রেসিভ। এবং ইন্ডিয়ান ব্যাটসম্যানদের উপরে যদি আমরা যদি তারা প্রথম থেকে অ্যাটাক করে, আমার মনে হয় যে অবভিয়াসলি ইন্ডিয়ানস আর ভেরি অ্যাগ্রেসিভ, ভেরি কম্পিটেন্ট। সেই অ্যাগ্রেসিভ হওয়ার সম্ভাবনাটা তো মনে হয় ভারতের ক্ষেত্রেই বেশি, কারণ এর আগে ভারত একেবারেই আনবিটেন একটা দল এবারের ওয়ার্ল্ড কাপে, এবং বেশ কয়েকটা ম্যাচ তো বড় ব্যবধানে তারা জিতেছে। এবং তাদের ব্যাটিং অর্ডারের শেষের দিকে যাদের আসলে ফিনিশিং এর দায়িত্ব রয়েছে, তাদের অনেক সময় কাজেই লাগেনি। আমরা রবীন্দ্র জাদেজার কথা যদি বলি, তিনি আসলে ব্যাটিং করার ওইভাবে খুব বেশি সুযোগই পাননি। তার আগেই টপ অর্ডার এবং মিডল অর্ডারের উপরের দিকে যারা রয়েছেন তারা মোটামুটি খেলা গ্রিপে নিয়ে নিয়েছে। সো সেই জায়গায় ব্যাটিংয়ের এই ডেপথটা সাউথ আফ্রিকান বোলারদের জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং হবে, যতই তারা ভালো বোলিংটা করুক?
আমার মনে হয় চ্যালেঞ্জিং বটে, এবং দিস ইজ দেয়ার অনলি ওয়েপন। আমার মনে হয় যে দেল হ্যাভ টু অ্যাটাক, তাদেরকে খুব অ্যাগ্রেসিভ হতে হবে, এবং আমার মনে হয় যে তারা যদি প্রথম থেকেই সেই ফাস্ট বোলিং মানে if they ball to their almost body এবং সেই দিক দিয়ে aggressive যদি হয়, resorting to short balls, even though Virat Kohli এবং Rohit Sharma very good against fast ball short deliveries, but আমার মনে হয় that is their only way, যে aggressive bowling করে তাদেরকে যদি ঘায়েল যদি করতে হয়। তাছাড়া আমি কোনো উপায় দেখছি না, বিকজ এই ইন্ডিয়ান ব্যাটিং সাইডে খুব ডেপথ আছে। ঋষভ পান্তের যেটার কথা আপনি বলেন কিছুক্ষণ আগে, হাইলি ম্যাচিউরড প্লেয়ার। তারপরে রয়েছে হার্দিক পান্ডিয়া, যার উপরে আপনি ইউ ক্যান ডিপেন্ড। নিঃসন্দেহে বোলিং এর পাশাপাশি হার্দিক পান্ডিয়াও আসলে ফিনিশিং রোলটা বেশ ভালো কয়েকটা ম্যাচে আমরা দেখেছি করেছেন, এবং একই সঙ্গে আমরা যে জাদেজার কথা বললাম, তাকে তো সেই অস্ত্রটা আসলে ব্যাটিং এর ক্ষেত্রে খুব বেশি ব্যবহারের দরকারই পড়েনি ভারতের। সেটা ফাইনালে দরকার পড়বে কিনা, সাউথ আফ্রিকার বোলার আসলে কতটা চ্যালেঞ্জ জানাতে পারে ভারতকে, সেটাই দেখার বিষয়। সেই অপেক্ষায় থাকলাম। আলটিমেটলি একটা জমজমাট ফাইনালের অপেক্ষায় রয়েছি আমরা। ইশতিয়াক আহমেদ, অনেক ধন্যবাদ ক্রিকেট কার্নিভালে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদের সঙ্গে আলোচনা হচ্ছিল টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল নিয়ে। সেখানে মুখোমুখি হবে আগামীকালকে রাত 8:30টায় সাউথ আফ্রিকা এবং ভারত, এবং একই সঙ্গে বাংলাদেশ দল আজকে সকালে দেশে ফিরে এসেছে। সেসব প্রসঙ্গ নিয়ে ইশতিয়াক আহমেদের সঙ্গে আলোচনা হচ্ছিল বিস্তারিত। দর্শক, এই ছিল আজকের ক্রিকেট কার্নিভালে। রাত 10:30টায় হাজির হয়ে যাব টি-20 বিশ্বকাপের নতুন সব খবর আর বিশ্লেষণ নিয়ে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে থাকুন।